হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা এসএসসি জিডি 2024-এ হয়ে যাওয়া টোটাল 13খানা ডেতে 52টা শিফটের আজকের 4 নম্বর সম্ভবত সেট, যেখানে আমরা এর 4টে সেট দেখব। টোটাল আমরা 16খানা সেট কভার করবো এটা মাধ্যমে। তো এটা করা এই কারণেই, অনগোয়িং যে জিডি এক্সামিনেশন চলছে সেখানে আউট অফ 80-র মধ্যে 20 মার্কস তো জিকেতে থাকে, সেখানে 20-র মধ্যে তোমরা যাতে 15 থেকে 17 নম্বর অ্যান্সার করতে পারো, বা 20, যদি 20 ধরবো না, কারণ এর মধ্যে অনেক কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, সেগুলো তোমাদেরকে লাস্ট 6 মাসের অ্যাটেম্প করতে হবে। তো সেগুলো দিয়ে দেবো একটা জাস্ট সংক্ষেপে ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখো, কন্টিনিউ করো। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করা যায়। প্রথমে চলে আসছে যে ক্রিপস মিশন। ক্রিপস মিশন কত সালে এসেছিল ভারতে? ক্রিপস মিশন ভারতে এসেছিল 1930। বলতে হবে যে ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942-তে। পেনটা কি হলো? ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942-তে। বলা হয় সাইকম মীরাবাই চানু। তিনি ভারতীয় ভারোত্তোলক। তিনি কে? তিনি একজন ভারতীয় ভারোত্তোলক, যাকে বলা হয় ওয়েট লিফটার। ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে আসছে, নির্দেশাত্মক নীতিতে কোন ধারায় রাষ্ট্র সমবায় সমিতি গোষ্ঠীভিত্তিক কুটিরশিল্প উল্লেখ আছে? সেটা হলো ধারা 43-তে, যা গান্ধীয়ান নীতি অনুযায়ী সেখানে উল্লেখ আছে। এবং মৌলিক অধিকারের কোন ধারায়? তারপরে কোশ্চেন, কোন মৌলিক অধিকারে কোন ধারায় শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার আছে? সেটা হলো আর্টিকেল 32, যাকে বলা হয় রিটস। এখন এই যদি বলা হয় রিটসে কার ক্ষমতা বেশি, সুপ্রিম কোর্ট না হাইকোর্ট, সেক্ষেত্রে বলতে হবে যে হাইকোর্টের রিটস প্রদান করার ক্ষমতা সুপ্রিম কোর্টের তুলনায় বেশি। তারপরে চলে আসছে, কোন দেশের সাথে ভারতের সীমানা খোলা, সেটা মানে ওপেন বর্ডার রয়েছে? সেটা হলো নেপাল। একমাত্র ভারতের সাথে নেপালের বর্ডারে সীমানা খোলা। কোন গ্যাস শীতল এবং সংযুক্ত করলে তরলে পরিণত হয়? সেটা হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শীতল এবং সংযুক্ত করলে সেটা তরলে পরিণত হয়। কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? সেটা হলো তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তার মানে ওই পাওয়ার প্ল্যান্টের একটা লিস্ট আপ থেকেও কোশ্চেন এসেছে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ মহিলা? সেটা হলো 48.5%। তারপরে চলে আসছে রিকি গেজ তিনি তৃতীয় গ্র্যামি পুরস্কার পেলেন। তিনি কে? তিনি একজন ভারতীয় আমেরিকান, যিনি ডিভাইন টাইটস অ্যালবামের জন্য তিনি গ্র্যামি পুরস্কার পেলেন, থার্ড। ফাতর্পা যাত্রা এবং মান্ডা উৎসব কোন রাজ্যে পালিত হয়? ফাতর্পা যাত্রা, মান্ডা উৎসব পালিত হয়ে থাকে গোয়া রাজ্যে। প্রাচীনতম বেদ কোনটা? প্রাচীনতম বেদের মধ্যে পড়ছে, বলা হয় ঋগ্বেদ। ঋগ্বেদ প্রাচীনতম বেদ, যেখানে 1028টা মতো শ্লোক আছে, আর এবং 3500 বছর পুরনো এটা, ঠিক আছে। এবং তারপরে কোশ্চেন, কথাকলি এবং মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য? কথাকলি এবং মোহিনীঅট্টম হলো কেরালা রাজ্যের নৃত্য। ভারতীয় আর্থিক বছরের মানে শুরু হয় কবে থেকে, শেষ হয় কবে থেকে? 1 এপ্রিল থেকে শুরু হয়, শেষ হয় 31 মার্চে। তারপরে বলা হচ্ছে স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যা কত শতাংশ কৃষি নির্ভর? স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যা 75% ছিল কৃষি নির্ভর। দ্বিতীয় অ্যাংলো বার্মা যুদ্ধ 1852 সালে মানে অনুষ্ঠিত হয়েছিল, এই দ্বিতীয় মানে অ্যাংলো বার্মা যুদ্ধ। যদি বলে প্রথম 2011 সালে আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি ছিল? সেটা হলো মেঘালয়। মেঘালয় রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি ছিল। আর যদি বলে জনঘনত্ব সব থেকে বেশি ছিল কার? সেটা হলো বিহার। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৃদ্ধির হার কত শতাংশ? সেটা হলো 8%। বিখ্যাত তবলাবাদক আল্লাহ রাখা খান, তিনি ছিলেন আল্লাহ রাখা খান। এখানে অনেক কটা অপশন ছিল, তার মধ্যে আল্লাহ রাখা খানের নামটাই জাস্ট এখানে ওয়ান লাইন হিসেবে হেড আপ করেছি। যাই হোক, তারপরে বলা হচ্ছে যে মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যে যদি বলে প্রথম শাসক কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। আর শেষ শাসক কে ছিল? বৃহদ্রথ। যদি বলে চন্দ্রগুপ্ত মৌর্য মারা যান মানে কোন ধর্মাবলম্বী গ্রহণ করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য গ্রহণ করেছিলেন জৈন ধর্ম। বা চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র অর্থাৎ অশোক, সম্রাট অশোক, তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। শেফালি বর্মা কোন খেলার সাথে যুক্ত? শেফালি বর্মা ক্রিকেট খেলার সাথে যুক্ত। ওপেনার ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান যাদের বলা যায়। কোন সালে অর্থনৈতিক বৃদ্ধি ভারতের দারিদ্রতা কমাতে সাহায্য করে? 1991 সালে। 1991 সালে অর্থনৈতিক বৃদ্ধি ভারতের দারিদ্রতা কমাতে সাহায্য করে। কোন দেশ 2021 সালে সুলতান জহর কাপ অনুষ্ঠিত করলো? সেটা হলো মালয়েশিয়া। বলা হয় মালয়েশিয়া 2023 সালে সুলতান জাহর কাপ অনুষ্ঠিত করলো। 2023 সালে ভারতের অর্থনৈতিক বাজারে কতগুলো ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়? সেটা 7খানা ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। মৌলিক কর্তব্য ধারণ ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? এটা মৌলিক কর্তব্য যে ধারণা, এটা 1976-এ দিকে গৃহীত হয়, যেটা অ্যাকচুয়ালি রাশিয়া থেকে গৃহীত হয়। এবং টোটাল মৌলিক কর্তব্য সংখ্যা হলো 11টা। আর এর আর্টিকেল হলো আর্টিকেল 51A।
এরপরে বলা হচ্ছে কর্ণাটকের কুরুম্বা উপজাতি কোন নৃত্য পরিবেশন করে থাকে? কর্ণাটকের কুরুম্বা উপজাতি দোল্লুকুনিয়া নামে এক ধরনের নৃত্য প্রদর্শন করে থাকে কর্ণাটকের কুরুম্বা উপজাতি। তারপরে বলা হয় কোন ভারতীয় নৃত্যশিল্পী স্ট্রিং পাপেট্রি বা স্ট্রিং পুতুল নাচের জন্য 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে? সেটা হলো বলা হয় অনুপমা হোসকের। তিনি স্ট্রিং পাপেট্রির জন্য 2018 সালে পুরস্কার পেয়েছেন। রণ উৎসব, যা শীতকালে পূর্ণিমা রাতে সাদাবালির মরুভূমি আরও মনোমুগ্ধকর করে তোলে, সেটা কোনো অঞ্চলে অনুষ্ঠিত হয়? সেটা কচ্ছের রণে। স্ট্রিং পাপেট্রি বলা হয় এটা হলো কচ্ছের রণে অনুষ্ঠিত হয় কি? রণ উৎসব। তরল প্রবাহিত হয় আকৃতি পরিবর্তন করে এবং তারা অনমনীয় নয়, এদের বলা হয় কি? এদের বলা হয় ফ্লুইড। তারপরে চলে আসছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল 2023 সালে বিলটা উত্থাপন করা হয় লোকসভায়। বিলটা কী ছিল? বিলটা ছিল ভারতের মধ্যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে এই ধরনের ডেটা অনলাইনে বা অফলাইনে সংগ্রহ করা বা ডিজিটালাইজ করা যাবে। আর কি বলা হচ্ছে, যদি এটা ভারতের পণ্য বা পরিষেবা প্রদানের জন্য হয়, তবে সেটা ভারতের বাইরে প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বলা হচ্ছে 2010 সালের কমনওয়েলথ গেমসে ভারতের কোথায় অনুষ্ঠিত হয়? 2010 সালে কমনওয়েলথ গেম ভারতের নতুন দিল্লিতে আয়োজিত হয়েছিল। সুরেশ কালমাদি বলে একজন কংগ্রেসের এমপি ছিলেন, যিনি দায়িত্ব নিয়েছিলেন এবং এটা একটা প্রচুর টাকা স্ক্যাম হয়েছিল। সুরেশ কালমাদি তখন দিল্লিতে মুখ্যমন্ত্রী ছিলেন ওই আগের যে মহিলাটা, নামটা ভুলে গেলাম, যাই হোক। তো সরকারের ব্যয়কে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন যদি বলে যে হোয়াট ইজ দ্য রেভিনিউ এক্সপেন্ডিচার, বা যাকে বলা হয় রাজস্ব ব্যয় আর কিছুই নয়, সরকারের কেন্দ্রীয় সরকারের ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি করা ছাড়া যদি অন্য যে কোনো কাজে উদ্দেশ্যে ব্যয় করে, তখন বলা হয় তাকে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যদি ভৌত আর্থিক সম্পদ বৃদ্ধি করার জন্য যদি সম্পদ সৃষ্টি হয় যা আর্থিক দায়কে হ্রাস করে, তাকে বলা হয় যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তারপরে চলে আসছে বলা হয় 3 নম্বর শিফট 23rd বলা হয় যে ভারতের গণপরিষদ 1946-এর 9th ডিসেম্বর চালু হয়েছিল এবং এর সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1930-তে। 2011 আদম সম্মেলন অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবথেকে বেশি ছিল? দিল্লির এনসিটিতে। অর্থ ব্যাংকিং এর ক্ষেত্রে এসএলআর বলতে কি বোঝা হয়? বলা হয় স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, এসএলআর। ভারতের রাজ্যসভার প্রিসাইডিং অফিসারকে উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হয় ভাইস প্রেসিডেন্ট। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা মডেল ছিল কোনটা? হ্যারল্ড ওভার মডেল ছিল। আর যদি বলে সেকেন্ড মডেল হবে পিসি চন্দ্র প্রশান্ত চন্দ্র মহালানবিশ। এই দিন একজন বাঙালি ছিলেন, মহালানবিশ। তারপরে চলে আসছে ভারতের আর্থসামাজিক এবং জাতিভিত্তিক বলা হয় সুমারি 2011 সালের গ্রামীণ এই যে সুমারিটা মানুষের অভাবজনিত মানদণ্ডের উপর কতগুলো অন্যান্য বিভাগের উপরে প্রতিষ্ঠিত ছিল? সেটা ছিল 7খানা মানদণ্ডের উপর প্রতিষ্ঠিত ছিল গ্রামীণ অঞ্চলে। পণ্ডিত ভীমসেন যোশীকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পণ্ডিত ভীমসেন যোশীকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কত সালে? 2009 সালে। ভারতের ধর্মীয় অনুষ্ঠানের সময় ভক্তরা গঙ্গা নদীতে পবিত্র ডুব দিয়ে বিশ্বাস করে এটা পাপ ধুয়ে দেয়? সেটা হলো কুম্ভ মেলা। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা ন্যায় যোজনা চালু করেছেন? তিনি হলেন ছত্তিশগড়ের ন্যায় যোজনা চালু করেছেন। তারপরে হলো সর্দার বল্লভভাই প্যাটেল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কত সালে? 1931 কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর যদি বললে নেতাজি কত সালে হয়েছিল? 1938 এবং 39। তো কোন ধ্রুপদী নৃত্য কেরালার সাথে যুক্ত? সেটা হলো মোহিনীঅট্টম কেরালার সাথে যুক্ত, যেটাকে বলা হয় ধ্রুপদী মিন্স কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে? ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে পড়ছে মোহিনীঅট্টম। চৌম্বক ক্ষেত্র রেখাগুলো কি হয়? এক ধরনের আবদ্ধ রেখা হয়ে থাকে, একটা জায়গা থেকে শুরু হয় একটা জায়গায় শেষ হয়, জাস্ট এরকম শুরু হয় এরকম শেষ হয়, একটা নির্দিষ্ট দিকে যায়, আবার ভিতর থেকে ঢুকে কখনো এরা একে অপরকে ছেদ করে না।
কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারতকে স্বনির্ভর এবং স্ব-উৎপাদনকারী অর্থনীতিতে পরিকল্পনার মানে পরিণত করার লক্ষ্যমাত্রা ছিল, সেটা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, বাট এটা শেষ হয়ে গিয়েছিল 1961 থেকে 66 পর্যন্ত। এই সময় ওই মানে চীন ভারত যুদ্ধ হয়, এবং এই সময়টা ইম্পর্টেন্ট ব্যাপার হলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু ওই গ্রিন রেভলিউশন চালু হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোক কোন ধর্মাবলম্বী ছিলেন? তিনি ছিলেন ওই যে কোশ্চেন চলে এলো বলতে বলতে, মানে আগের শিফটে ছিল ওই মৌর্য সাম্রাজ্য সম্পর্কিত, তারপরে শিফটে আবার তারপরে কোশ্চেন চলে এসছে। তো অশোক ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। লং জাম্পে পিঠ থেকে 1 মিটার দূরত্বে অবস্থিত কত সেন্টিমিটার চওড়া বোর্ড থেকে টেক অফ করতে হয়? সেটা হলো 20 সেন্টিমিটার। কোন রাজ্য সরকার ট্র্যাক্টর স্টান্ট নিষিদ্ধ করেছে? সেটা হলো ভগবন্ত মান, তিনি পাঞ্জাব সরকারে। তারপরে বলা হচ্ছে বুলবুল ভারতের বুলবুল বলা হয় কাকে? সেটা হলো সরোজিনী নাইডুকে বলা হয় ভারতের বুলবুল। সরোজিনী নাইডুকে বলা হয় ভারতের বুলবুল। তারপরে চলে আসছে কৃষ্ণরাও শঙ্কর, রাজা ভাইয়া পুঞ্চওয়ালে কোন ঘরানার? এরা হলেন গোয়ালিয়র ঘরানার সাথে কানেক্টেড ছিলেন। সবুজ বিপ্লবের সাপেক্ষে এইচআইভির পূর্ণ রূপ কি? হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস। কোন মৌলের পারমাণবিক সংখ্যা সর্বোচ্চ এবং প্রাকৃতিকভাবে সবচেয়ে ভারী? সেটা হলো ইউরেনিয়াম। বাদবাকিগুলো ছিল টেপচুনিয়াম ছিল, বাট তার মধ্যে হবে ইউরেনিয়াম সব থেকে ভারী। মিষ্টি স্কিমের লক্ষ্য কোন বাস্তুতন্ত্রকে রক্ষা করা? সেটা হলো ম্যানগ্রোভ। বলা হয় ছৌ নৃত্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই মিষ্টি স্কিমটা। তারপরে ছৌ নৃত্য বলা হয় পশ্চিমবঙ্গে। দক্ষিণ ভারতে কোনো একটা গ্রাম সভা ছিল যেখানকার জমির দক্ষিণ ভারতে কোনটি একটা গ্রাম সভা ছিল যেখানে জমির মালিকরা ব্রাহ্মণ ছিল না? সেটা হলো উড় বলে একটা গ্রাম ছিল। ভারতের সবুজ বিপ্লবের জনককে? এম এস স্বামীনাথন ছিলেন ভারতের সবুজ বিপ্লবের জনক। আবার ওই মানে এটা হলো তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা দিয়ে চলে এলো। আদমশুমারি অনুযায়ী 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতা কত ছিল? 2001 আর 11 দুটো ইম্পর্টেন্ট। বলা হয় 64.83 ছিল 2001-এর আদমশুমারি অনুযায়ী। ভারতীয় ক্রীড়াবিদ অঙ্কিতা দাস কোন খেলার সাথে যুক্ত? তিনি ছিলেন টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। ধ্রুপদী নৃত্য ক্লাসিক্যাল ড্যান্স নৃত্যশিল্পী সর্বকনিষ্ঠ পদ্মভূষণ পেয়েছিলেন কে? তিনি হলেন সোনাল মানসিং। তিনি অ্যাকচুয়ালি ওডিসি নৃত্যের সাথেও কানেক্টেড, আবার তিনি ভারতনাট্যমের সাথেও কানেক্টেড। তারপরে বলা হচ্ছে কোন দেশ সার্ক সদস্য নয়? সেটা হলো চীন। কোন গেমটা তার খেলোয়াড়দের দক্ষতা মাত্রা মূল্যায়ন করার জন্য ইএলও সিস্টেম ব্যবহার করে? সেটা হলো দাবা। যে কোনো সময় সংসদের প্রত্যেক সদনকে আহ্বান করার ক্ষমতা রাখে কে? রাষ্ট্রপতি। এবং আখ থেকে চিনি তৈরি করার যে কার্যক্রম কোন খাতের আওতার মধ্যে পড়ে? সেটা হলো যথাক্রমে দ্বিতীয় খাতের আওতার মধ্যে পড়ে। তো মোটামুটি আমরা এই চ্যাপ্টারের সমস্ত এইগুলো কমপ্লিট করলাম। মানে এই যে সেশনে 2023 মানে 2024-এর 23 ফেব্রুয়ারি জিডির সমস্ত কোশ্চেন্সগুলো বাংলাতে আমরা দেখলাম। সেক্ষেত্রে এগুলো জাস্ট কুইক রিভিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখানে একটা যে ইম্পর্টেন্ট জিনিস সেটা এটা উল্লেখ করে দেবো যে কোথায় গেল যেন কোশ্চেনটা? প্রেসিডেন্ট, হ্যাঁ। তো যে কোনো সময় যদি প্রত্যেক সংসদকে মানে সদনকে আহ্বান করার ক্ষমতা রাষ্ট্রপতি রাখে, সেটা অ্যাকচুয়ালি রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতার আর্টিকেল 85(1)-এর মধ্যে রাষ্ট্রপতির এই ক্ষমতা রয়েছে, যেখানে রাষ্ট্রপতি ইচ্ছা মানে যে কোনো টাইম তার মানে অধিবেশন চলাকালীন, যেহেতু 2 মাস মানে দুটো অধিবেশন চলে, টোটাল 3টে অধিবেশন চলে। একটা ওই বাজেট অধিবেশন, একটা শীতকালীন, আর একটা উইন্টার, একটা মনসুন সেশন, টোটাল এরকম চলে সেশন। তো যদি মানে জরুরিকালীন বা এমার্জেন্সি এরকম অবস্থা সৃষ্টি হয় যেখানে রাষ্ট্রপতি পার্লামেন্টের সংসদে অধিবেশন ডাকতে পারে, এবং তার আর্টিকেল হলো 85(1)। যাই হোক, মোটামুটি আমরা এটা কমপ্লিট করলাম। এর পরেরটা দেখব, পরের টপিক যেটা আমাদের 5 নম্বর সেট হবে, যার মাধ্যমে আমরা 20টার কাছাকাছি কমপ্লিট করতে পারবো। আপাতত এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই সমস্ত পিডিএফ আমার টেলিগ্রামে আপলোড হবে, সেখান থেকে তোমরা দেখে নিও, যাদের আপকামিং এক্সাম আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।